একটা গল্প দিয়ে আসলে কি হয়? এটা কি শুধুই বিনোদন? আফ্রিকার কিংবদন্তি লেখক চিনুয়া আচেবের জন্য একটা গল্প ছিল তার চেয়ে অনেক বেশি কিছু। এটা ছিল একটা গোটা সমাজকে নতুন করে গড়ে তোলার হাতিয়ার। চলুন, আজ আমরা তার এই অসাধারণ ভাবনাটা নিয়েই কথা বলব। ব্যাপারটা বুঝতে হলে আমাদের প্রথমে দুটো একদম আলাদা ধারণা দেখতে হবে। একদিকে আছে ইউরোপীয় শিল্পীর ধারণা, যে কিনা সমাজের একটু বাইরে থাকে, একজন বিদ্রোহী টাইপের চরিত্র। আর অন্যদিকে চিনুয়া আচেবে আফ্রিকান লেখকের জন্য যে ভূমিকাটা দেখেছিলেন সেটা হলো সমাজের একজন শিক্ষকের। এই দুই চিন্তার পার্থক্যটাই কিন্তু তার পুরো দর্শনের একেবারে কেন্দ্রে। এখন আচেবে নিজে তো পড়াশোনা করেছিলেন ইউরোপীয় সিস্টেমে, তো স্বাভাবিকভাবেই শিল্পীর ব্যাপারে তার প্রথম পরিচয় হয় ওই পশ্চিমা ধারণাটার সাথে। আর সেই ধারণাটা কি? যে শিল্পী মানেই সমাজের নিয়মের বাইরে চলা একজন মানুষ, যে কিনা সব কিছুর বিরুদ্ধে কথা বলে। তো এই ইউরোপীয় মডেলে শিল্পীকে সবসময় একটু সন্দেহের চোখে দেখা হতো। মানে সমাজের কোনো বড় দায়িত্ব তাদের হাতে তুলে দেওয়ার কথা তো কেউ ভাবতেই পারত না। কিন্তু আচেবে খুব তাড়াতাড়ি একটা জিনিস বুঝতে পারলেন, যে আফ্রিকার প্রেক্ষাপট, আফ্রিকার বাস্তবতা এর থেকে সম্পূর্ণ আলাদা। তাহলে প্রশ্নটা হলো কেন আচেবে লেখকের জন্য এত আলাদা একটা ভূমিকার কথা ভাবলেন? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আফ্রিকার ইতিহাসের একটা খুব গভীর, খুব বলেশীনক অধ্যায়। আর সেটা হলো ঔপনিবেশিকতা। আসলে আচেবে ছোট থেকে যেসব ইউরোপীয় বই পড়ে বড় হয়েছেন, সেগুলোতে তার নিজের মানুষদেরকেই দেখানো হতো অসভ্য, পশ্চাৎপদ হিসাবে। মানে এই যে একটা ভুল, একটা নেতিবাচক ছবি তুলে ধরা, এটা আসলে ছিল আফ্রিকানদের আত্মসম্মানটা একেবারে ভেঙে দেওয়ার একটা বড় অস্ত্র। এই যে একটা মিথ্যে ইতিহাস চাপিয়ে দেওয়া হলো, এর একটাই উদ্দেশ্য ছিল আফ্রিকানদের আত্মমর্যাদাটা পুরোপুরি শেষ করে দেওয়া। আর আচেবে ঠিক করলেন এই ভুলটা শোধরানো তার নৈতিক দায়িত্ব, তাকে এটা করতেই হবে। তো একদিকে ছিল এই ঐতিহাসিক কারণগুলো, কিন্তু এর পাশাপাশি আচেবে একেবারে হাতে কলমে প্রমাণও পাচ্ছিলেন। তিনি নিজের চোখেই দেখছিলেন যে তার দেশের পাঠকেরা, তার নিজের মানুষ সাহিত্য থেকে সম্পূর্ণ অন্য কিছু চাইছে। তখন একটা কথা খুব প্রচলিত ছিল, জানেন তো, যে আফ্রিকায় নাকি পাঠকই নেই, আর যদি থেকেও থাকে তারা শুধু স্কুলের পাঠ্য বই পড়ে। কিন্তু আসলেই কি তাই? সত্যিটা কি ছিল? আসুন, উত্তরটা আমরা তথ্যের মধ্যেই খুঁজে দেখি। তার সেই বিখ্যাত বই থিংস ফল অ্যাপার্ট, এর পেপারব্যাক সংস্করণ ব্রিটেনে 1 বছরে বিক্রি হয়েছিল মাত্র 800 কপি। আর জানেন নাইজেরিয়াতে কত? 20,000 কপি। ভাবা যায়? এই একটা সংখ্যাই তো পরিষ্কার করে দেয় যে তার আসল পাঠক কারা ছিল আর তারা কোথায় ছিল। আর এটা শুধু বিক্রির সংখ্যাতেই সীমাবদ্ধ ছিল না, মানুষের ভাবনাটাও ছিল ঠিক এমনই। উত্তর নাইজেরিয়া থেকে একজন তরুণ পাঠক তো তাকে চিঠি লিখে জানিয়েছিলেন যে আপনার উপন্যাসগুলো আমাদের মতো তরুণদের কাছে উপদেশের মতো। বোঝাই যাচ্ছে মানুষ তাকে শুধু একজন গল্পকার হিসাবে নয়, বরং একজন শিক্ষক হিসেবে দেখছিল। ব্যাপারটা এতটাই সিরিয়াস ছিল যে ঘানার একজন পাঠক একটা বইয়ের চরিত্রের সিদ্ধান্তের জন্য আচেবেকেই একরকম দায়ী করে বসেন। তার মতে আচেবে নাকি শিক্ষার একটা সুযোগ নষ্ট করেছেন। মানে পাঠকরা গল্পটাকে নিছক বিনোদন হিসেবে দেখছিল না, তারা এর মধ্যে থেকে সামাজিক পথ নির্দেশ খুঁজছিল। এই সব অভিজ্ঞতা, এই চিঠি, এই পাঠকের প্রতিক্রিয়া, এগুলো দেখতে দেখতেই আচেবে তার জীবনের আসল উদ্দেশ্যটা খুঁজে পান। তিনি একদম পরিষ্কারভাবে বুঝতে পারেন যে উপনিবেশিকতা যে গভীর ক্ষতটা তৈরি করেছে, সেটা সারিয়ে তোলার জন্য একজন লেখকের একটা বিশাল দায়িত্ব আছে। আর আচেবের এই সমাধানের একেবারে কেন্দ্রে ছিল দুটো শব্দ, পুনঃশিক্ষা আর পুনর্জাগরণ। এর মানেটা কি? মানে হল লেখকের প্রধান কাজ হবে দুটো। এক, ঔপনিবেশিক শক্তি যে মিথ্যা ধারণাগুলো মানুষের মনে ঢুকিয়ে দিয়েছে সেগুলোকে মুছে ফেলা। আর দুই, সেই সমাজের আত্মবিশ্বাসকে আবার জাগিয়ে তোলা। আচেবে বিশ্বাস করতেন একজন লেখক তার সমাজের সবচেয়ে সংবেদনশীল অংশ। তিনি সবার আগে সমাজের ব্যথাটা, তার প্রয়োজনটা অনুভব করতে পারেন। তাই একজন বিজ্ঞানী বা একজন ইতিহাসবিদের মতো লেখকেরও সমাজের প্রতি একটা সত্যিকারের দায়িত্ব আছে। আর এ দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগই নেই। তিনি বলতেন পুনঃশিক্ষার পুনর্জাগরণের যে কাজটা করতেই হবে, লেখক সেখান থেকে ছাড়া পাওয়ার আশা করতে পারে না, বরং তার উচিত সবার সামনে থেকে নেতৃত্ব দেওয়া। কি অসাধারণ একটা কথা, তাই না? এখানে তিনি লেখককে শুধু একজন শিল্পী নয়, সমাজের একজন নেতা হিসেবে দেখছেন। তো আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি, কিন্তু এখানে একটা খুব জরুরি প্রশ্ন ওঠে। এই যে উদ্দেশ্য নিয়ে লেখা, এটা কি তাহলে আর বিশুদ্ধ শিল্প থাকল? এটা কি শিল্পের মান নষ্ট করে দেয় না? আচেবে নিজে এই প্রশ্নটা তুলেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন, এটাকে কি বিশুদ্ধ শিল্প থেকে আলাদা করে প্রয়োগ শিল্প বলা হবে? আর তার উত্তরটা ছিল খুব সহজ, তাতে কার কি আসে যায়।
তার কাছে শিল্প আর শিক্ষা এই দুটো জিনিস আলাদা ছিল না। বিশেষ করে আফ্রিকার মতো একটা জায়গার জন্য দুটোই ছিল সমান জরুরি, একে অপরের পরিপূরক। তাহলে সংক্ষেপে বললে আচেবের দর্শন অনুযায়ী আফ্রিকার প্রেক্ষাপটে সাহিত্যকে কয়েকটা জরুরি কাজ করতেই হবে। তাকে মিথ্যা ইতিহাস শুধরে দিতে হবে, জাতীয় সম্মান ফিরিয়ে আনতে হবে, মানুষের মনে আত্মবিশ্বাস জাগাতে হবে, সাহস যোগাতে হবে আর নৈতিক পথ দেখাতে হবে। এটা নিছক শিল্প নয়, এটা একটা সামাজিক শক্তি। এই আলোচনাটা আমরা শেষ করব একটা হাউজা লোককথার একটা লাইন দিয়ে। গল্পটা শেষ হয় এভাবে: তারা বড় হয়ে দেশের শিক্ষার মান উন্নত করতে সাহায্য করেছিল। এই একটা লাইনেই চিনুয়া আচেবের পুরো দর্শনটাকে তুলে ধরে। তার কাছে গল্প শুধু বিনোদনের খোরাক ছিল না, ছিল একটা জাতিকে নতুন করে গড়ে তোলার সবচেয়ে শক্তিশালী উপাদান, একটা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ।